হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজনটা কিরূপ হবে আর কি। ওকে, সো পৃথিবীর ঘূর্ণনটা থাকবে না, তাই না? সো আমরা এরকম যখন ম্যাথ দেখবো তখন আমরা জি এর যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার ল্যামডা, তাই না? ওকে, দেখো এখানে যে যদিও তোমার ওজনের কথা বলছে, অভিকর্ষ ত্বরণের কথা বলে নাই, বাট দেখো ওজন ডব্লিউ ইকুয়াল তো হচ্ছে এমজি, তাই না? এখন এম তো কনস্ট্যান্ট, তাহলে ডব্লিউ এটা নির্ভর করবে কিসের উপর? ওয়েটটা নির্ভর করবে হচ্ছে গ্র্যাভিটেশনাল যে তোমার অ্যাক্সেলারেশন আছে এইটার উপর নির্ভর করবে, তাই না? এইটার উপর নির্ভর করবে। সো এইটা যদি ম্যাক্সিমাম হয় বা এটা যদি বাড়ে বা কমে, তার মানে হচ্ছে আমার ওজনটাও বাড়বে বা কমবে, তাই না? তো এখন দেখো তোমার বলছে পৃথিবীর ঘূর্ণন না থাকলে, এখন ঘূর্ণনের সাথে এই সূত্রের মধ্যে কোনটা সম্পর্কিত? আমার ওমেগা সম্পর্কিত, কারণ ওমেগা মানে হচ্ছে আমার কৌণিক বেগ, তাই না? সো কৌণিক বেগ থাকবে না যদি ঘূর্ণন না থাকে, আমার কৌণিক বেগ হবে জিরো। এখন কৌণিক বেগ যদি জিরো হয়ে যায় তাইলে এই টোটাল জিনিসটাই আমার জিরো হয়ে যাবে। দেখো আগে জি থেকে কোনো কিছু বাদ যাচ্ছিল, ধরো তোমার কাছ থেকে কেউ টাকা নিয়ে নিছে, তাহলে তুমি কমে গেল না। আবার তোমার থেকে এখন কেউ টাকা নেয় নাই, এখনই তুমি বেশি না। দেখো বলো তো, এইটা যদি শূন্য হয় তাহলে জিটা বেশি হবে নাকি এটা যদি বাদ যায় তাহলে বেশি হবে? যদি শূন্য হয় সেক্ষেত্রেই তো বেশি হবে, তাই না? তোমার কাছ থেকে এটা নিয়ে যাওয়া হয়েছে তাহলে তুমি কম, এখন নিয়ে যায় নাই তাহলে তুমি বেশি। তার মানে আমার ওমেগাটা যদি জিরো হয়, এই জিনিসটা টোটালি যদি জিরো হয়ে যায়, সেক্ষেত্রে আমার যে জি ল্যামডা এটার মানটা বাড়বে। এখন জি ল্যামডা বা জি এটা যদি বাড়ে, আমার ওজনটাও বাড়বে, তাই না? সো আমার আনসারটা হবে এ। এরপর একটি উপগ্রহ তোমার পৃথিবীর উপর অবস্থান ধরে রাখতে চায়। ওকে, পৃথিবীর উপর অবস্থান ধরে রাখতে পরিধি এক্স থেকে 2x দূরে চলে গেলে তার কক্ষপথের গতি কত হবে? তার মানে ধরো আগে এটা হচ্ছে পৃথিবী, এটা পৃথিবী। এখন পৃথিবীর চারদিকে ধরো একটা কক্ষপথ আছে, ঠিক আছে? একটা ধরো কক্ষপথ আছে। এখন এই কক্ষপথে একটা উপগ্রহ আছে, ধরো এটা হচ্ছে সেই উপগ্রহ, এটা হচ্ছে আমার পৃথিবী, এটা হচ্ছে আমার সেই উপগ্রহ। এখন পরিধিটা হচ্ছে এক্স, মানে এটা যদিও ব্যাসার্ধ, এই জিনিস টোটালটাই হচ্ছে পরিধি, বাট এইখানে আসলে ব্যাসার্ধটাই মেইন করছে। ওকে, এখন ধরো আগে ছিল এক্স, এখন ধরো এটা হয়ে গেছে 2x, টোটাল ডিস্টেন্সটা হয়ে গেছে হচ্ছে 2x, পৃথিবী থেকে যে ডিস্টেন্স এটা ধরো এখন 2x হয়ে গেছে। ওকে, এখন তোমাকে বলছে যে ও পৃথিবীর উপর অবস্থান ধরে রাখতে চায়। সেক্ষেত্রে দেখো তোমার এখন কিন্তু যেটা করতে হবে, বেগটা চেঞ্জ করতে হবে, বুঝছো? যেহেতু সে অবস্থান চেঞ্জ করছে, এখন কিন্তু বেগটা চেঞ্জ করতে হবে। এখন দেখো বেগের সাথে অবস্থান বা দূরত্বের যে সম্পর্ক বা যে সূত্র, সেটা কি বলতো? সেটা হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ 2gm gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তাই না? আমি মুক্তি বেগের সূত্র ইউজ করতে ধরছিলাম এখনই। আচ্ছা যাই হোক, রুট ওভার অফ gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে দেখো এমটা কনস্ট্যান্ট, এখানে জিটাও কনস্ট্যান্ট, তাহলে আমি কি লিখতে পারি? v ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার অফ আর প্লাস এইচ। এখন এই আর প্লাস এইচটাকে আমি চিন্তা করব এক্স। ওকে, ধরো যেহেতু প্রপোর্শনাল, আমি v ইজ প্রপোর্শনাল টু 1 বাই এক্স নিলাম। ওকে, এই আর প্লাস এইচটাকে আমি এক্স চিন্তা করলাম। এখন আমি এটাকে কিভাবে সাজাইতে পারি? আমি এটাকে সাজাইতে পারি v2 ডিভাইডেড বাই v1 ইকুয়াল রুট ওভার অফ x2 ডিভাইডেড বাই যেহেতু তোমার ব্যস্তানুপাতিক, তাহলে x1 ডিভাইডেড বাই x2। ওকে, এখন দেখো আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে কক্ষপথের গতি, মানে অবস্থান চেঞ্জ করার পর যে গতি সেটা বের করতে বলছে, তার মানে v2 বের করতে বলছে। সো v2 ডিভাইডেড বাই, দেখো আদি গতি বলে দিচ্ছে v, তাহলে v1 মানে হচ্ছে v ইকুয়াল রুট ওভার অফ x1 ডিভাইডেড বাই x2। দেখো x1 কত ছিল? x ছিল। x2 কত হইছে? 2x হইছে। সো x ডিভাইডেড বাই 2x। ওকে, সো v2 ইকুয়াল হবে 1 বাই রুট 2 ইন্টু v। ওকে, সো আমার আনসার হচ্ছে এইটা। বাট দেখো এই ম্যাথটা আমরা 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতাম। কিভাবে? দেখো অবস্থান আর গতি, সো অবস্থান গতির সূত্র কি? v ইকুয়াল 1 বাই gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটার হচ্ছে রুট, তাই না? এখন দেখো রুট আছে, রুট সংক্রান্ত কয়টা অপশন আছে? একটাই আছে, সো এইটাই উত্তর। দেখো এগুলোতে রুট আছে নাই, সো রুট সংক্রান্ত যেহেতু একটা আছে, এইটাই উত্তর। এইভাবেই মানে অ্যাপ্রোচ করা উচিত অ্যাডমিশন টেস্টে। ওকে, এরপর পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়ই অর্ধেক হলে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে অভিকর্ষ ত্বরণের মান কত? আমরা অভিকর্ষ ত্বরণের যে সূত্র জানি সেটা হচ্ছে জি ইকুয়াল gm ডিভাইডেড বাই আর স্কোয়ার।
এখন বলছে যে ভর এবং ব্যাসার্ধ উভয় অর্ধেক করা হয়েছে, সো জি প্রাইম ইকুয়াল আমরা লিখতে পারি জি ইন্টু, দেখো ভরটাকে কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, হাফ অফ এম, আর তোমার ব্যাসার্ধটাকে অর্ধেক করা হয়েছে, সো 1/2 আর অল স্কোয়ার। ওকে, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি জি ইন্টু হাফ অফ এম ডিভাইডেড বাই 1/4 ইন্টু আর স্কোয়ার। আবার আমরা এটাকে উঠে দিয়ে কাটাকাটি করতে পারি, সো সেক্ষেত্রে এটা হবে হচ্ছে 2 ইন্টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? এখন দেখো তো জিএম বাই আর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু জি লিখতে পারি, কারণ জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার, সো জি প্রাইম ইকুয়াল 2g, তার মানে হচ্ছে আনসারটা হবে সি। ওকে, এরপর যাই, কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে বস্তুটি মানে কিভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে, এই ধরনের কয়েকটা অপশন দেওয়া আছে। এটার আনসার হবে হচ্ছে অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে, পৃথিবী ছেড়ে চলে যাবে, অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে যখন উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের থেকে বেশি হবে। এরপর পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ করা হলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে, এরকম একটা ম্যাথ করাই দিছি না একটু আগে, সো এটা তোমরা নিচে ট্রাই করবা। ওকে, সো জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার, এই সূত্র দিয়ে করতে পারো। যেহেতু এটা 3 গুণ করছে, এটা তোমার 3 গুণ করছে, তো এটা হবে 1/3, কারণ দেখো জি ইন্টু 1/3 অফ 3 ইন্টু এম ডিভাইডেড বাই তোমার 9m, তাই না? সো 3 এর স্কোয়ার হবে এটা, সো এটা দিয়ে এটা কাটাকাটি করো, তুমি পাবো 1/3 জিএম ডিভাইডেড এটা আর স্কোয়ার হবে, সো জিএম বাই আর স্কোয়ার মানে কি 1/3 তোমার জি। ওকে, সো আনসার হবে বি, করে দিলাম তাও। ওকে, এরপর 100 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে কত হবে, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হয় 0, কারণ পৃথিবীর কেন্দ্রে যে জি এর মান এটা হয় 0। কেন? কারণ আমরা জানি জি ডাউন ইকুয়াল জি ইন্টু 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর। এখন কতটুকু গভীরে গেছো সেটা হচ্ছে ডি, এখন যেহেতু কেন্দ্রে গেছো তার মানে গভীরতা হচ্ছে আর পরিমাণ, সো আর ডিভাইডেড বাই আর মানে হচ্ছে 1, সো 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, সো এটা হবে 0। যেহেতু তোমার অভিকর্ষ ত্বরণের মান 0, সেক্ষেত্রে তোমার ওজনটাও 0 হবে। এরপর পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলো, অভিকর্ষ ত্বরণের মান কত? দেখো ব্যাসার্ধ অর্ধেক করছো, তাই না? এখানে ভরের কথা বলা হয়নি, তার মানে ভরটা হচ্ছে কনস্ট্যান্ট, তো জি সমানুপাতিক আমরা লিখতে পারি 1/r স্কোয়ার, কারণ জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। সো সেহেতু অভিকর্ষ ত্বরণের মান G2 ডিভাইডেড বাই G1 ইকুয়াল হচ্ছে R1 ডিভাইডেড বাই R2, এটা অল স্কোয়ার। ওকে, সো R1 ডিভাইডেড বাই R2 তুমি সংকুচিত করে ব্যাসার্ধ করছো অর্ধেক, তাহলে এখানে হাফ অফ R1, এখানে R1 বাদ, আর এখানে স্কোয়ার, সো এটা উপরে চলে গেলে হবে 2, সো 2 এর স্কোয়ার হচ্ছে 4 ইন্টু G1, সো 4 ইন্টু G1 মানে হচ্ছে 4 ইন্টু 9.8, সো 4 8 32, 7 থেকে 3 4 9 36, আর 3 এ তোমার 39, সো তোমার এটা উত্তরটা হচ্ছে 39.2। এরপর দেখো তোমাকে বলছে যে একটি গ্রহের ব্যাস 5000 কিলোমিটার এবং এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন মুক্তিবেগ বের করতে বলছে, তাই না? সো দেখো কি কি দেয়া আছে, ব্যাস দেয়া আছে, সো ব্যাস দেয়া মানে হচ্ছে ব্যাসার্ধ দেয়া থাকা, সো 2500 কিলোমিটার হবে ব্যাসার্ধ। এখন অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমাকে বলছে মুক্তিবেগ বের করো, মুক্তিবেগের সূত্র কি জানো? আর যদি জি দেয়া থাকে মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ দেয়া থাকে, সেক্ষেত্রে মুক্তিবেগের যে সূত্র ইউজ করবা সেটা হচ্ছে √2gr। ওকে, এখন সেক্ষেত্রে তোমার 2 ইন্টু জি এর মান হচ্ছে 5, আর আর এর মান হচ্ছে 2500 কিলোমিটার, সো এটাকে যদি আমি মিটারে নিতে চাই তো এটা হয়ে যাবে হচ্ছে 10 কিউব গুণ করে দিতে হবে। এখন দেখো 5 গুণে 10, তাই না? সো তুমি যদি 2500 কে রুট করো তাহলে পাবো হচ্ছে 50, 5 গুণে 10 আবার হচ্ছে 10 কিউব গুণ করলে হবে 10 টু দি পাওয়ার 4, এটাকে রুট করলে পাবো হচ্ছে 10 স্কোয়ার, তাই না? সো 5000 মিটার পার সেকেন্ড বা 5 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, সো আমার আনসার হচ্ছে বি। এরপর গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটি কোন সূত্র? এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। কিভাবে মনে রাখতে পারো? ইট মানে কি বলতো? ইট মানে হচ্ছে খাওয়া। ওকে, সো এটা দিয়ে কেপলারের সূত্র মনে রাখবা। ই মানে হচ্ছে এলিপস, ইলিপস মানে হচ্ছে উপবৃত্ত। সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে একটা ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। ওকে, এটা হচ্ছে প্রথম সূত্র। তারপর এতে হচ্ছে তোমার এরিয়া। ওকে, এতে মনে রাখবা এরিয়া বা ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র, এখান থেকে আমি বুঝতে পারছি। তারপর টিতে মনে রাখবা হচ্ছে টাইম বা সময়ের যে সূত্রটা আছে সেটা হচ্ছে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। ওকে, এটা হচ্ছে আমার থার্ড ল। ওকে, এরপর যাই
তোমাকে বলছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছরে কতদিন হবে। দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক করছো। আচ্ছা, এখানে কেপলারের তৃতীয় সূত্র ইউজ করতে হবে, সেটা হচ্ছে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। এখন আমার চাইছে কি, আমার চাইছে হচ্ছে কত, মানে এক বছরে কত দিন, তার মানে টি চাইছে। সো আমি এটাকে লিখতে পারি T2/T1 এটার স্কোয়ার ইকুয়াল হচ্ছে R2/R1 এইটার কিউব, রাইট। এখন স্কোয়ারটাকে সরায়া এই পাশে তুমি রুট করে দিতে পারো, মানে হচ্ছে 3/2 হয়ে যাবে, আর T1টাকে এই পাশে গুণ করে দিতে পারো। সো আমি একবারে করে ফেলবো। সো T2 ইকুয়াল হবে R2/R1। দেখো বর্তমান দূরত্বের অর্ধেক করে ফেলছো, রাইট। সো R2 ইকুয়াল হচ্ছে হাফ অফ R1। সো হাফ অফ R1/R1, R1 কাটা হাফ থাকবে। সো হাফ এটার হচ্ছে কিউব, মানে হচ্ছে 3/2 পাওয়ার হবে 3/2। আর এখানে T1। সো বর্তমানে পৃথিবীতে কত বছরে একদিন হয় বলো, সরি কত দিনে এক বছর হয় বলো তো, 365। ওকে, সো হাফ, এটাকে যদি আমি সিস্টেম করি, দেখো প্রথমে আমি এটাকে কিউব করে ফেলি, ঠিক আছে। সো আমি যদি কিউব করি তাহলে এখানে তোমার থাকবে 8, আর এখানে তোমার এটাকে রুট করব। ওকে, সো 365। সো 8 কে রুট করলে হয় 1/2√2 ইন্টু 365। এখন এটা দিয়ে 2 দিয়ে এটাকে কেটে ফেলো। সো 18 দুগুণ 36, আর 5 কে 2 দিয়ে কাটলে হয় 2.5। ওকে, এখন √2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। সো √2 দিয়ে ভাগ করা একটু ঝামেলা, বাট দেখো আমরা চেষ্টা করি। 182.5 তারপর হচ্ছে 1.41, তাই না। তো আমি এক কাজ করি, এটা 1 পয়েন্ট সামথিং হবে, ও না রে, এটা সবগুলোই তো 1 পয়েন্ট সামথিং এর কাছাকাছি আসবে। যাকে 100-র কাছাকাছি আসবে, আমি সবকিছু বুঝতে পারছি। তো দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 100-র কাছাকাছি ভ্যালু আসবে, বাট 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 সবগুলোই 100-র কাছাকাছি। এখন সরি, এখন কি করা যেতে পারে, আমি এই দশমিকটাকে পিছায় নিই, ঠিক আছে। দশমিকটাকে যদি আমি সরাই দিই, এটাকে যদি আমি 141 লিখি, তাহলে এটাকে আমার 10^2 লিখতে হবে। 10^2 লেখা মানে উপরে 10 স্কোয়ার গুণ করে দেয়া, রাইট। এখন 10 স্কোয়ার পরে থাক। এখন 182, এইটারে আমি 141 দিয়ে ভাগ করে দেখি কত আসে। সো 141 ইন্টু 1, তাহলে 141ই পাবো। সো 2 - 1 মানে হচ্ছে 1, 8 - 4 মানে হচ্ছে 4। ওকে, সো 4 1 থাকলো। এখন পয়েন্ট নিলাম একটা। দেখো আমি যদি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে অনেক বেশি হয়ে যাবে। সো 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে তোমার 2, তারপরে 8, তারপরে হচ্ছে 2। ওকে, তারপরে 10 থেকে 2 বাদ দিলে 8, 11 থেকে 9 বাদ দিলে হচ্ছে তোমার 2 হাতে থেকে 1, সো 128। এইটারে আমি যেটা করতে পারি, আবার শূন্য দিতে পারি, একটা শূন্য আনতে পারি দশমিকের কারণে। সেক্ষেত্রে 7 এর কাছাকাছি কিছু একটা আসবে, ঠিক আছে। 7 করলে এটার কাছাকাছি কিছু একটা আসবে। সো 1.27 আসলো, এইটার দিয়ে এটাকে কাটে মনে করো 1.27 আসলো। সো 1.27 আবার হচ্ছে 100 গুণ করতে হবে। তো 127-এর কাছাকাছি এক্সাক্ট আসবে না, 127-এর কাছাকাছি কোনটা আছে, এই যে বি 129 দিন, এটা হচ্ছে 127-এর সবচেয়ে কাছাকাছি। তো এইটাই হচ্ছে আমার আনসার। তো যদি তুমি আমার ক্যালকুলেশনটা না বুঝো, তুমি নিজের মতো করে করতে পারো, বা তুমি আমার এটা আরেকবার দেখে নাও, বুঝছো, আরেকবার দেখে নাও, আশা করি বুঝবা। খুব আহামরি ক্যালকুলেশন যে করছি তাও না। ওকে, পরেরটাই যাই। এরপর আমাদের বলছে যে এম ভরের বস্তুকে কেটে স্মল এম ও ক্যাপিটাল এম মাইনাস এম ভরের দুটি বস্তুতে রূপান্তরিত করলে এম এর অনুপাত, আচ্ছা এম ও এম এর অনুপাত, মানে ক্যাপিটাল এম ও স্মল এম এর অনুপাত কি হলে, কত হলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে, মানে তোমার যে এফ, এটা হবে হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, সো এখন প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা এরকম যে ধরো আগে একটা এম ভরের বস্তু ছিল, ক্যাপিটাল এম ভরের একটা বস্তু ছিল, তারপরে এটা ধরো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর স্মল এম এবং ক্যাপিটাল এম মাইনাস এম ভরের দুইটা বস্তুতে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। রূপান্তরিত হওয়ার পর এরা মনে করো একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, বুঝছো, একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। এই ডিস্টেন্সটা ধরো হচ্ছে ডি। ওকে, এখন এটার ভর ধরো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, আর এরা ধরো স্মল এম। ওকে, আর টোটাল যে ভর সেটা হচ্ছে ক্যাপিটাল এম। এখন এদের মধ্যকার যে মহাকর্ষ বল সেটা কি হবে বলতো, এটা কি হবে, এফ ইকুয়াল জি ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এরকম হওয়ার কথা না জিনিসটা। এরপর দেখো, এরপর এখন আমাকে বলছে যে এম ও এম, মানে তোমার এই যে জিনিসটা এমস টু এম, মানে ক্যাপিটাল এমস টু স্মল এম, এই অনুপাতটা কত হলে এই যে তোমার মহাকর্ষ বল এফ, এই এফটা এটা ম্যাক্সিমাম হবে। এখন এই জিনিসটা ম্যাক্সিমাম হওয়ার শর্ত কি বলতো,
এই জিনিসটাকে ম্যাক্সিমাম হওয়ার শর্ত কি? ধরো y ইকুয়াল টু হচ্ছে f অফ x এর একটা ফাংশন, এই ফাংশনটার সর্বোচ্চ মান আমরা কিভাবে বের করতে পারি? এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে হয় d dx অফ y, মানে x এর ফাংশন না, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমি যদি 0 পাই তাহলে আমি গুরুমান লঘুমান পাই, তাই না? তোমরা অন্তরীকরণ চ্যাপ্টারে পড়ে আসছো। সো আমার এই জিনিসটাকে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে বলো তো? ভরের সাপেক্ষে করতে হবে না, যেহেতু এটা আমি ধরে নিচ্ছি এটা m এর একটা ফাংশন, যেহেতু এটা x এর একটা ফাংশন, এটাকে আমার x দ্বারা ডিফারেন্সিয়েট করতে হয়েছে, আর এটা m এর একটা ফাংশন, এটাকে আমার m দ্বারা ডিফারেন্সিয়েট করতে হবে, বুঝছো? সো আমি যদি m দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, আর আমি একটা লাইন টেনে দিব এখানে, যেহেতু ম্যাথটা একটু কনসেপচুয়াল, সো সেক্ষেত্রে একটু হিজিবিজি হওয়ার সম্ভাবনা থেকে যায়, তো আমি এগুলাকে একটু ছোট করে এক সাইডে নিয়ে আসি, তাইলে মনে হয় দেখতে একটু ভালো লাগবে আর কি। ওকে, সো দেখতে একটু ভালো লাগবে। সো চলো করি এখন। আমাদের এখানে কি করতে হবে? এম এর সাপেক্ষে এফ কে ডিফারেন্সিয়েট করতে হবে, এবং জিনিসটা হবে হচ্ছে এরকম যে ডি ডি এম অফ এফ ইকুয়াল হবে হচ্ছে 0, তাহলে আমি এখানে ম্যাক্সিমাম মানটা পাবো। এখন দেখো আমি এফ কে ডিফারেন্সিয়েট করবো, তাই না, এম এর সাপেক্ষে। তো আমি এফ এর ভ্যালুটা বসাই নি, ডি ডি এম অফ এফ। সো এফ এর ভ্যালু কত? জি এম এম মাইনাস এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন জি আর ডি তো কনস্ট্যান্ট, এম এর সাপেক্ষে জি আর ডি কনস্ট্যান্ট, তো জি ডিভাইডেড বাই ডি স্কোয়ার, আর এখানে তোমার থাকবে হচ্ছে ডিডিএম অফ এম ইন্টু এম মাইনাস এম। আচ্ছা, এটা আমি সরাসরি গুণ করে ফেলি, তাহলে বেশি ভালো হয়। সো এম এম মাইনাস এম স্কোয়ার। ওকে, সো এটা ইকুয়াল হবে 0। এখন তুমি ডিফারেন্সিয়েট করে ফেলো, আশা করি তোমরা ডিফারেন্সিয়েট করতে পারো। এখন এম এর সাপেক্ষে, স্মল এম এর সাপেক্ষে তোমার ক্যাপিটাল এমটা তো কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টটা বাইরে আসবে, আর এটা হয়ে যাবে 1 মাইনাস এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 2m। ওকে, ইকুয়াল টু হচ্ছে 0। এখন জি ডি স্কোয়ার, এটা তো এই পাশে যদি আমি পাঠিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে। সো এম মাইনাস 2m, এটা ইকুয়াল তুমি পাবা হচ্ছে 0। তাহলে এম ইকুয়াল তুমি কি পাবা? 2m পাবা। তাহলে m ডিভাইডেড বাই m, ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল m, এটা ইকুয়াল তুমি পাবা হচ্ছে 2। তাহলে m টু m, এটা ইকুয়াল কি হবে বলতো? 2:1, তাই না? সো আমার আনসারটা হচ্ছে ডি। আশা করি জিনিসটা বুঝছো, না বুঝলে আরেকবার একটু দেখো। এরপর পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মানের 1/64 অংশ হবে। এখন জিনিসটা এরকম যে পৃথিবী একটা গোলক যার ব্যাসার্ধ এত। ওকে, ঠিক আছে। এখন কত কিলোমিটার উচ্চতায়, মানে এইচ জিজ্ঞেস করছে, এইচ ইকুয়াল হোয়াট, এত উচ্চতায় কি হবে? ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মানের 1/64 অংশ হবে। মানে এই পজিশনে যাওয়ার পর যে জি হবে, সেটাকে আমি বললাম জি আপ, এটা হবে জি এর 1/64। ওকে, জি এর 1/64। তাহলে দেখো এই ক্ষেত্রে একটা শর্টকাট আছে, তোমরা সরাসরি শর্টকাট ইউজ করতে পারো। শর্টকাটটা হচ্ছে এইচ ইকুয়াল √n - 1 ইন্টু আর। ওকে, বাট আমি তোমাকে একটু ভালো করে দেখাবো। শর্টকাটটা তো দেখলাই, তুমি যদি এখানে বসায় দাও তাহলেই হবে। এখন শর্টকাটের কোনটা কি মিন করে এটা একটু দেখো, এটারে এখানে দিই। এই শর্টকাটের n ইকুয়াল হচ্ছে জি ডিভাইডেড বাই জি আপ, জি ডিভাইডেড বাই জি আপ, জি আপ ডিভাইডেড বাই জি না। তো শর্টকাট মনে রাখার এটা একটা অসুবিধা, সুবিধা না অসুবিধা। শর্টকাটের সবকিছু সবসময় মনে থাকে না। ওকে, আমরা কনসেপ্ট দিয়েও করব, বাট শর্টকাটটা আগে দেখায় নিচ্ছে। তো জি ডিভাইডেড বাই জি আপের ভ্যালুটা আমরা বসাই নিই। সো জি ডিভাইডেড বাই জি আপ কত হবে বলো তো? এটাকে এই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে এখানে হবে 64। তাহলে তুমি এখানে বসাবো এইচ ইকুয়াল কত হবে? √64, মানে কি 64 কে রুট করলে কত হয়? 8 - 1 মানে হচ্ছে 7 ইন্টু আর, তাই না? সো তোমার এটা হবে 6400, তাই না? সো 7 ইন্টু 6400 কত হয়? 7 ইন্টু 6400 কত হয়? 4 7 28, 7 থেকে 2, 6 7 42, আর 2 44, সো 44,800। ওকে, সো 44,800। সো অপশনের মতো যদি করতে চাই, সো 4.48, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক, সো 10⁴, এটা হবে উত্তর। সো আমার আনসার হচ্ছে সি। এখন তুমি কনসেপ্টটা দেখার চেষ্টা করো, এখন তুমি কনসেপ্ট দিয়ে করবা। আমি এটারে সিস্টেম করে ফেলি, এটারে ছোট করে ফেললাম, এখানে থাকুক এটা। ওকে, এটা এখানে থাকুক। এখন আমরা কনসেপ্ট দিয়ে করার চেষ্টা করি, চলো এটারে আমি মুছে দেবো। এখন কনসেপ্ট দিয়ে করার চেষ্টা করি। তোমার তো এইচ চাইছে, তাই না? তোমার উচ্চতা চাইছে। এখন দেখো আমরা জানি যে জি আপ ইকুয়াল হচ্ছে জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কোয়ার, রাইট? এখন
আমার এখানে চাইছে হচ্ছে এইচ, সো জি আপ ডিভাইডেড বাই জি ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কোয়ার, স্কোয়ারটাকে কমন নিয়ে এপাশে রুট করে দিতে পারি, সেখানে থাকবে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ওকে, সো জি আপ ডিভাইডেড বাই জি, দেখো জি আপ ডিভাইডেড বাই জি, জি ডিভাইডেড বাই জি আপ আমরা বের করছিলাম হচ্ছে 64, তাহলে জি আপ ডিভাইডেড বাই জি মানে হচ্ছে 1/64, সো 1/64 এটার হচ্ছে রুট ইকুয়াল হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, রাইট। এখন দেখো এটাকে রুট করলে কত হয়, এটাকে রুট করলে আমরা পাবো হচ্ছে তোমার, এটাকে রুট করলে আমি পাবো 1/8, রাইট। এখন আমার লাগবে এইচ, সো আর গুণ করে ফেলো, তোমার এখানে থাকবে হচ্ছে 8r ইকুয়াল টু হচ্ছে আর প্লাস এইচ, সো তোমার আরটা এই পাশে বিয়োগ করে দাও, এইচ ইকুয়াল তুমি পাবো হচ্ছে 7r, সো 7r গুণ করলে কি হয় এটা আশা করি তোমরা জানো, এখানে তোমরা দেখে ফেলছো। ওকে, এরপর চলে যাই, এই কৃত্রিম উপগ্রহের যে রৈখিক বেগ এটা কত, এটা সরাসরি সূত্র, এটা হচ্ছে √gm/r+h, এটাই উত্তর। এরপর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এত এবং চাঁদের পর্যায়কাল এত হলে চাঁদের ত্বরণ কত, বিশাল ক্যালকুলেশন, পারবো কিনা জানি না, এই টাইপের ম্যাথস দেখলে স্কিপ করে ফেলবা। দেখো পর্যায়কাল আর যখন দূরত্বের কথা বলবে তখন কেপলারের তৃতীয় সূত্র ইউজ করবা, সেটা হচ্ছে t² প্রপোর্শনাল টু r³। ওকে, যেখানে টি হচ্ছে টাইম আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। তো সেক্ষেত্রে আমার এখানে চাইছি কি চাঁদের ত্বরণ, সরি এই সূত্র ইউজ করা যাবেই না, ত্বরণ চাইছে এ ইকুয়াল কি ওমেগা² আর, তাই না? ওমেগা সমান কি 2π ডিভাইডেড বাই টি, 2π ডিভাইডেড বাই টি এটার স্কোয়ার ইন্টু আর, এইটা দিয়ে করতে পারবা। এখন 2π 2 ইন্টু পাই, বা এটাকে 4π² লিখতে পারো, আর টি এর ভ্যালু কত দেয়া আছে 27 দিন, তো 27 এটারে তোমার যেহেতু ত্বরণ তার মানে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তো 27কে 24 দিয়ে গুণ করলে দিনে যাবা, 24কে 60 দিয়ে গুণ করলে মিনিটে যাবা, 60 দিয়ে গুণ করলে তোমার মানে টোটালটা 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে যাবা। ওকে, তা এটার স্কোয়ার করে দিতে হবে ইনটু তোমার আর হচ্ছে তোমার 384,400 কিলোমিটারে আছে, এটা মিটারে নিতে হবে। এই ক্যালকুলেশন তুমি করতে পারবা, তোমার মনে হয় তুমি করতে পারবা, তুমি ট্রাই করে দেখতে পারো, এটার টোটালটারে গুণ করে দেখতে পারো, তোমার ইচ্ছা, বাট আমি হলে এই ম্যাথ স্কিপ করতাম, ঠিক আছে, এটারে হ্যান্ড ক্যালকুলেশন করা পসিবল না। এরপরে যাই যে বহুস্থির উপগ্রহের পর্যায়কাল কত, বহুস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা। মোট ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে, মানে তোমার ভরটা কনস্ট্যান্ট, এম ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এম ইকুয়াল যদি কনস্ট্যান্ট হয় পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের মানে হচ্ছে আর টু ইকুয়াল হচ্ছে তোমার 1/3, বর্তমান ব্যাসার্ধের 1/3, সো R1 এর 1/3। এখন অভিকর্ষ ত্বরণের মান কত, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল হচ্ছে আমরা জানি gm ডিভাইডেড বাই r², তো যেহেতু জি আর এম হচ্ছে কনস্ট্যান্ট, সো আমরা লিখতে পারি জি প্রপোর্শনাল টু 1/r²। সো আমার চাইছে কি, আমার চাইছে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান, তাই না, সো আমরা লিখতে পারি g2 ডিভাইডেড বাই g1 ইকুয়াল হচ্ছে তোমার r1 ডিভাইডেড বাই r2 এটার স্কোয়ার। তুমি চাইলে এখানে এটা গুণ করে দিতে পারো, পরের লাইনে করি g2 ইকুয়াল r1 ডিভাইডেড বাই r2। দেখো r1 ডিভাইডেড বাই r2 কত হবে বলো তো, r1টাকে এই পাশে নাও, r2টাকে এই পাশে আনো, সো তুমি এখানে পাবো হচ্ছে 3, এটাকে এই পাশে গুণ করে দিলে তুমি পাবো 3, সো এটা হয়ে যাবে হচ্ছে তোমার 3²। ওকে, সো 3² ইন্টু g1, সো ওকে, সো 9 ইন্টু g1। ওকে, বর্তমান অভিকর্ষ ত্বরণের 9 গুণ হবে। ওকে, ঠিক আছে। তারপর মোট ভর এটা তো রিপিট আসছে, এটা উত্তর হবে। এরপর কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি, তো জি এর মান ম্যাক্সিমাম কোথায়। ওকে, সো অক্ষাংশের কথা যেহেতু বলছে, সো জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস ওমেগা² আর কজ স্কোয়ার ল্যামডা। ওকে, সো কজ স্কোয়ার ল্যামডা। এখন দেখো এটা কখন বেশি হবে বলো, এটা কখন বেশি হবে, যখন এটা কম হবে, এই ওমেগা² আর কজ স্কোয়ার ল্যামডা কম হবে, কারণ এটা থেকে এটা বিয়োগ যাচ্ছে, এটা থেকে এটা যত কম বিয়োগ যাবে তত জি ল্যামডা বাড়বে। ধরো তোমার কাছে 500 টাকা আছে, তোমার থেকে যত কম টাকা মানুষ নেবে তত তুমি বড় লোক, সো এইটাও সেই রকম, বুঝছো, তো তোমার এর কাছ থেকে যত কম খরচ করা যায় ও তত বড় লোক, ঠিক আছে। এখন এই জিনিসটার মান যদি 0 করা যাইতে পারতো তাইলে আমার এটা ম্যাক্সিমাম হইতো, বোঝা গেছে, কারণ এটা 0 করবে কেমনে, দেখো কেমনে 0 হবে, পৃথিবীর ঘূর্ণন তো শূন্য হবে না, নর্মালি প্রশ্নে যদি বলে দেওয়া থাকে সেক্ষেত্রে শূন্য হইতে পারে, বাট নর্মালি তো পসিবল না, তাই না, রেডিয়াসও শূন্য হওয়া পসিবল না, বাট কজ ল্যামডার ভ্যালু শূন্য হওয়া পসিবল। কজ ল্যামডা এটা শূন্য কখন হয়, যখন ল্যামডা ইকুয়াল হয় 90 ডিগ্রি, তাই না, সো ল্যামডা ইকুয়াল 90 ডিগ্রি হইলে আমার কজ ল্যামডা হয় হচ্ছে 0, এন্ড কজ ল্যামডা 0 হওয়া মানে কি, টোটালটা 0 হওয়া, সেক্ষেত্রে আমার জি ল্যামডাটা হবে জি এর সমান, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, এটা হচ্ছে জি ল্যামডা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, জি এর ম্যাক্সিমাম ভ্যালু। আর এই 90 ডিগ্রি অক্ষাংশে এটা কোন অক্ষাংশ বলতো, এটা হচ্ছে মেরু, ল্যামডা ইকুয়াল 90 ডিগ্রি, এটা কখন হয়, এটা হচ্ছে মেরুতে। ওকে, আর যদি বলে বিষুব,
বিষুবে তোমার ল্যামডা ইকুয়াল হয় 0 ডিগ্রি। আর এই বিষুব রেখায় বিষুব অক্ষাংশে, বিষুব রেখা বলতেছি, বিষুব অক্ষাংশে তোমার জি এর মান হচ্ছে সবচেয়ে কম হয়ে থাকে, ঠিক আছে, সবচেয়ে কম হয়ে থাকে। এরপর এটা তো স্কিপ। এরপর অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণ হলো জি এম বাই আর স্কোয়ার। ভেরি ইজি ম্যাথ, ওকে, ম্যাথ না সরি। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান বৃদ্ধি পাবে, কারণ জি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, তাই না? সো এটা যদি হ্রাস পায় এটা বৃদ্ধি পাবে, স্বাভাবিক। এরপর কেপলারের আবর্তনকালের সূত্রটি হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। সো এতক্ষণে তোমরা দেখে আসছো টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব হইলে তুমি স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে এটা কি হবে? টি ইজ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2। ওকে, সো আমার আনসারটা হচ্ছে বি। এরপর সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে এম ভরের একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফেরত আসবে না। সো সর্বনিম্ন 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই বেগে যদি তুমি নিক্ষেপ করো তাহলে মানে পৃথিবী থেকে নিক্ষেপ করলে এটা আর ফেরত আসবে না। সো এইটার যে সূত্র ভি ইকুয়াল হচ্ছে √2gr। সো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বসাবা, ব্যাসার্ধ বসাবা, তাহলে চলে আসবে। আবার ভি ইকুয়াল এরকম হয় √2gm ডিভাইডেড বাই আর। এটাও সূত্র মুক্তিবেগের, দুইটাই সূত্র এন্ড কনটেক্সট বুঝে ইউজ করতে হবে। ওকে, তারপর কোন বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের থেকে বেশি হলে বস্তুটি অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। কোন বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের, আচ্ছা মুক্তিবেগের সাথে ভরের যে সম্পর্ক, এটা সূত্রটা কি বলতো? ভিই ইকুয়াল হচ্ছে √2gm ডিভাইডেড বাই আর। ওকে, এখন সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ভিই ইজ প্রপোর্শনাল টু √m, মানে হচ্ছে মুক্তিবেগ ভরের বর্গমূলের সমানুপাতিক। এরপর তোমার মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক। সো প্রাবল্য ই আর বিভবের মধ্যে সম্পর্ক হচ্ছে ই ইকুয়াল মাইনাস ডিডি আর অফ ভি, মানে হচ্ছে তোমার বিভবকে তোমার দূরত্ব দিয়ে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে, দূরত্বের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর ভি ইকুয়াল হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডি আর। এটা হচ্ছে বিভব আর প্রাবল্যের সম্পর্ক। ওকে, এরপর যাই, আমাকে বলছে পৃথিবীর মুক্তিবেগের মান কত? পৃথিবীর মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এরপর নিউটনের মহাকর্ষ সূত্র থেকে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, সমীকরণ ও একক। তো এফ ইকুয়াল আমরা জানি জি এম এম বাই m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, রাইট? তো আমার জি মহাকর্ষীয় ধ্রুবক যে জি, এটার ভ্যালু লাগবে, মানে মাত্রা আর সমীকরণ লাগবে। সো এটার যে মান এটা আমরা জানি 6.673 ইন্টু 10^11। এখন এটার একক কি হবে বলতো? এটার একক দেখো, এফ এর একক কি? নিউটন। আর স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাও তাহলে হবে মিটার স্কোয়ার। এম আর এম গুণ করলে হয় কি, মানে দুইটা ভর গুণ করলে কি হবে? এককটা কেজি, কেজি স্কোয়ার হবে না বলতো? তো এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে কেজি, তাহলে কেজি স্কোয়ার। তো কেজি ইনভার্স 2 হয়ে যাবে, কারণ এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো এটা হচ্ছে একক। এখন তুমি মাত্রা বের করতে পারো। দেখো নিউটন মানে হচ্ছে তোমার যে ফোর্স, এটার মাত্রা কি? ml t ইনভার্স 2 ইন্টু এল স্কোয়ার, মানে হচ্ছে মিটার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের যে মাত্রা সেটা। তারপর কেজি মানে হচ্ছে তোমার ভর, ভরের যে মাত্রা সেটা হচ্ছে এম। সো এখন তুমি করে দেখো, তুমি পাবা এল কিউব, মাত্রাটা হচ্ছে এল কিউব তোমার টি ইনভার্স 2 এম ইনভার্স 1, এটা হচ্ছে তোমার মাত্রা। এরপর কেপলারের প্রথম ও তৃতীয় সূত্রটি লেখো। আমি তোমাকে তিনটাই বলে দিছি, সেটা হচ্ছে ই এ টি, ইট। ইট মানে হচ্ছে তোমার এলিপস, এলিপস মানে হচ্ছে উপবৃত্ত, এতে এরিয়া বা ক্ষেত্রফল, টি হচ্ছে টাইম বা সময়। এগুলো একটু বিস্তারিত লিখতে হবে, ঠিক আছে, একটু বিস্তারিত লিখে দিতে হবে। ঠিক আছে, তাইলে আজকে এ পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের জানাইতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে।